রত্না দেবী তার দুই মেয়ে শিলা এবং প্রিয়ার সঙ্গে বাস করে। আর তারা অত্যন্ত মধ্যবিত্ত হওয়ায় তাদের মা ছোটবেলা থেকে অনেক কষ্ট করে দুই মেয়েকে মানুষ করে। আর দুই বোনকে কোনোদিনও কোনো কিছুর অভাবও বুঝতে দেয় না। কিন্তু বড় মেয়ে মায়ের কষ্ট বুঝতে পারলেও ছোট মেয়ে ভীষণ পরিমাণে বড়লোকি চালে অভ্যস্ত, আর সে মধ্যবিত্ত পরিবারের অবস্থা কিছুতেই বুঝতে চায় না। একদিন, তোরা এখন বড় হয়ে গেছিস, আর এখন আমার একটা দায়িত্ব বাকি আছে, সেটা হলো তোদের দুই বোনের বিয়ে দেওয়া। আর আমি তোদের দুজনের বিয়ে দিতে পারলে একটু শান্তি পাবো, আমার আর কোনো চিন্তা থাকবে না। তাহলে কেন মা, এরকম করে বলছো কেন? আমরা দুই বোনে চাই তোমার পাশে দাঁড়াতে আর তোমার ভরসা হতে, তারপর না হয় বিয়ের কথা পরে ভাবা যাবে। শিলার মুখে এরকম মা দরদি কথা শুনে প্রিয়ার মোটেই বিষয়টা পছন্দ হয় না। তাই সেই মুহূর্তে প্রিয়া একেবারে ফোঁস করে ওঠে, আমার বয়েই গেছে রে মায়ের ভরসা হতে, কারণ মায়ের ভরসা হতে গিয়ে আমার বিয়ের বয়স পেরিয়ে যাবে। তাই মা একদম ঠিক কথাই বলেছে, এখনই সঠিক সময় আমাদের বিয়ে দেওয়া উচিত। আর তুই যদি বিয়ে করতে না চাস তাহলে আমি কিন্তু বিয়ে করে নেব, কারণ আমি আমার বিয়েতে খুব সুন্দর ব্রাইডাল লেহেঙ্গা পরার জন্য অপেক্ষা করছি। আর তার সাথে সাথে আমি আমার বিয়েতে খুব সুন্দর করে সাজতে পারবো, ফটোশুট করতে পারবো। উফ, মজা আর মজা। প্রিয়ার এমন স্বার্থপরের মতো কথা শুনি তার মা এবং দিদি দুজনেরই খুবই খারাপ লাগে। কিন্তু তারা যেহেতু প্রিয়াকে স্নেহ করে তাই তারা প্রিয়াকে কোনো বকাঝকাও করে না। কিছুদিনের মধ্যেই রত্না দেবী তার দুই মেয়ের সঙ্গে তন্ময় এবং প্রীতমের বিয়ে ঠিক করে। তারা দুজনেই অনেক ধনী পরিবারের বিয়ে ছিল, আর তাদের দুই বোনকে যেহেতু দেখতে খুবই সুন্দর ছিল তাই প্রথম দেখাতেই তারা দুজনেই শিলা এবং প্রিয়াকে পছন্দ করে। আর সেই জন্য দুই ভাইয়ের মা স্নেহা দেবী তাদের বিয়ের দিনও পাকা করে ফেলে। দেখতে দেখতে তোদের বিয়ের দিন এগিয়ে আসছে, তাই এখন অনেক কেনাকাটা বাকি। শিলা, প্রিয়া, তোদের কিন্তু এখনো বিয়ের লেহেঙ্গা কেনা হয়নি, তাই আমি ভাবছি আজকে তোদের দুই বোনকে আমি সুন্দর দুটো লেহেঙ্গা কিনে দেব। মা, এখন লেহেঙ্গার পেছনে বেকার বেকার টাকা নষ্ট করতে হবে না, কারণ লেহেঙ্গার অনেক দাম। তুমি বরঞ্চ ওই টাকাটা রেখে দাও, পরে যদি কাজে লাগে তাহলে সেই টাকাটা তুমি ব্যবহার করতে পারবে। আর বিয়ের লেহেঙ্গা আমরা একদিনের বেশি পরতেও পারবো না, সুতরাং আমরা দুই বোন পাশের দর্জির দোকান থেকে সস্তায় লেহেঙ্গা বানিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। বেকার বেকার ব্রাইডাল লেহেঙ্গা কেনার কোনো দরকার নেই। এই, আমার সস্তার লেহেঙ্গা বানাতে বয়েই গেছে। এত বড়লোক পরিবারের সঙ্গে আমাদের দুই বোনের বিয়ে ঠিক হয়েছে, আর আমরা যদি বিয়েতে সস্তার লেহেঙ্গা পরি তাহলে সবাই ভাববে আমরা ভিখিরি। অন্তত আমি কিন্তু সস্তার লেহেঙ্গা পরতে পারবো না। আর তুই যদি মনে করিস তাহলে তুই পাশের দর্জির দোকান থেকে একটা লেহেঙ্গা বানিয়ে নিতেই পারিস, আমার কিছু যায় আসে না। এখনো পর্যন্ত আমাদের বিয়ে হতে পারলো না, আর তুই এখন থেকে বড় বড় কথা বলতে শুরু করেছিস। তুই হয়তো ভুলে যাচ্ছিস আমাদের দুই বোনের জন্য মাকে এখন দুটো লেহেঙ্গা কিনতে হবে, আর সেটার জন্য অনেক টাকা খরচা হবে। তাই আমি টাকা বাঁচানোর জন্যই তো চেষ্টা করছি। প্রিয়া শিলার কোনো কথাই শুনতে চায় না। সে তার মাকে একেবারে ব্যতিব্যস্ত করে তোলে দামি ব্রাইডাল লেহেঙ্গা কিনে দেওয়ার জন্য। তাই রত্না দেবী তার দুই মেয়েকে নিয়ে শহরের একটা বড় লেহেঙ্গার দোকানে চলে যায়। আর সেখানে অনেক দামি দামি লেহেঙ্গা ঝোলানো থাকে, যা দেখে প্রিয়ার খুবই পছন্দ হয়। কিন্তু সেই লেহেঙ্গাগুলোর দাম দেখে শিলা খুবই ভয় পেয়ে যায়। মা, এখানে তো লেহেঙ্গার অনেক দাম, তুমি বেকার বেকার এই দোকানে আমাদেরকে নিয়ে এলে। চলো আমরা এই দোকান থেকে বেরিয়ে যাই আর কোনো একটা ছোট লেহেঙ্গার দোকানে যাই, কারণ এই বড় দোকান থেকে আমরা লেহেঙ্গা কিনতে পারবো না। এরকম বলিস না শিলা, আমি জানি তুই আমাকে নিয়ে অনেক চিন্তা করিস, কিন্তু আমি দুই মেয়ের বিয়ে দেব আর তোদের জন্য লেহেঙ্গা কিনতে পারবো না, এটা কখনো হয়? তোরা দুজনে দেখ না তোদের কোন লেহেঙ্গাটা পছন্দ হচ্ছে, দেখ তো। শিলার আগে প্রিয়া লাফিয়ে লাফিয়ে নিজের জন্য দামি দামি লেহেঙ্গা পছন্দ করতে শুরু করে। দোকানের প্রায় প্রত্যেকটা দামি দামি লেহেঙ্গায় প্রিয়ার পছন্দ হয়ে যায়, কিন্তু সে তার মায়ের পকেটের কথা চিন্তা করে না। এমনকি দোকানদার ভাবে যে তাদের অনেক টাকা আছে, তাই সে প্রিয়াকে আরো দামি দামি লেহেঙ্গা দেখাতে শুরু করে। এই যে ম্যাডাম, দেখুন না, এই লেহেঙ্গাটা প্রিয়াঙ্কা চোপড়া তার বিয়েতে পড়েছিল। আর ওই যে ব্রাইডাল লেহেঙ্গাটা দেখতে পাচ্ছেন, ওটা দীপিকা পাডুকোনের। তাই আপনার যদি এরকম লেহেঙ্গা পছন্দ হয় আপনি আজকে অর্ডার দিতে পারেন, আমরা সুন্দর করে সেলাই করে আপনার বাড়িতে পাঠিয়ে দেবো। আর এরকম গর্জিয়াস লেহেঙ্গা পরলে আপনাকে বিয়েতে কিন্তু খুব সুন্দর মানাবে, আর এর দাম মাত্র 5 লক্ষ টাকা। ওয়াও, এই লেহেঙ্গাটা কি সুন্দর, আমি দীপিকা স্টাইল লেহেঙ্গাটা নেব। মা, তুমি প্লিজ আমাকে 5 লক্ষ টাকা দিয়ে দাও, এই লেহেঙ্গাটা আমাকে কিনে দাও। কারণ দিদি তো বলছে এমনিতেই দোকান থেকে দামি লেহেঙ্গা কিনবে না, তাহলে তুমি অন্তত আমাকে এই দামি লেহেঙ্গাটা কিনে দাও। তোর কি মাথা খারাপ হয়ে গেছে বোন? তুই বিয়ের জন্য একটা লেহেঙ্গা কিনবি 5 লক্ষ টাকা দিয়ে? তুই ভুলে যাচ্ছিস হয়তো আমাদের বিয়েতে খাওয়া দাওয়া বাজেট পর্যন্ত 5 লক্ষ টাকা নয়, আর তুই একটা লেহেঙ্গা পরবি এত দামি? প্লিজ এরকম জেদ করিস না বোন, মা পারবে না এত টাকা খরচা করতে, তুই কেন বুঝতে পারছিস না?
তুই সবসময় আমার সঙ্গে এরকম হিংসা করিস কেন বলতো? আমি আমার বিয়েতে 5 লক্ষ টাকার লেহেঙ্গা পরবো নাকি 50,000 টাকার লেহেঙ্গা পরবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আর মা যদি আমাকে কিনে দেবে বলে তাহলে তোর অসুবিধা হচ্ছে কেন? মা, তুমি যে করেই হোক আমাকে এই দামি লেহেঙ্গাটা কিনে দাও। প্রিয়া সেই দামি লেহেঙ্গা কিনবে বলে ভীষণ পরিমাণে জেদ ধরে বসে। তাই রত্না দেবীরও আর কিছু করার থাকে না। সে তার বরের পেনশন অ্যাকাউন্ট থেকে 2 লক্ষ টাকা তুলে নিয়ে আসে আর সেই 2 লক্ষ টাকা অ্যাডভান্স করে প্রিয়ার জন্য সেই লেহেঙ্গা বুক করে ফেলে। আর এর ফলে প্রিয়া প্রচন্ড পরিমাণে খুশি হয়। ম্যাডাম, আপনার লেহেঙ্গাটা বিয়ের দিন একেবারে প্যাকিং অবস্থায় আপনার বাড়িতে পৌঁছে যাবে। এই নিন বিল, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। বিয়ের দিন এত দামি এবং সুন্দর লেহেঙ্গা পরতে পারবে ভেবে প্রিয়া ভীষণ পরিমাণে খুশি হয়। কিন্তু বোনের পেছনে এত টাকা খরচা হয়েছে বলে শিলা আর কিছুতেই লেহেঙ্গা কিনতে চায় না। রচনা দেবী তার বড় মেয়েকে লেহেঙ্গা কেনার জন্য জোর করলেও সে কিছুতেই লেহেঙ্গা কিনবে না বলে ঠিক করে। আর তারা সবাই মিলে কিছুক্ষণ পর বাড়িতে চলে আসে। এমন সময়, হ্যালো শিলা, বলছি আজকে তোমার সময় হবে? তাহলে আজকে আমি তোমার সাথে একটু ডিনার করতে যেতাম আর কি। আর ডিনার করতে গিয়ে দুজনে গল্প করতেও পারবো আর দুজনকে ভালো করে চিনতেও পারবো। হ্যাঁ নিশ্চয়ই, তুমি তাহলে আমাকে বাড়ি থেকে পিক করে নিও, তারপর আমরা চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে ডিনার করব। সন্ধ্যাবেলা শিলা তন্ময়ের সঙ্গে একটা চাইনিজ রেস্টুরেন্টে ডিনার করতে চলে যায়। কিন্তু শিলার মন খারাপ দেখে তন্ময় তার মনের অবস্থা বুঝতে পারে আর সে বারবার শিলাকে তার মন খারাপের কারণও জিজ্ঞাসা করতে থাকে। কিন্তু বিয়ের আগেই শিলা নিজের পারিবারিক ব্যক্তিগত বিষয় তন্ময়কে জানাতে চায় না। দেখো শিলা, আমি অনেকক্ষণ থেকে তোমার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারছি যে তোমার কিছু একটা হয়েছে, তাই তুমি আমাকে মন খুলে বলতে পারো। আর আমাকে যদি তুমি নিজের বলে মনে করে থাকো তাহলে নির্দ্বিধায় আমাকে বলো, কোনো অসুবিধা নেই। দেখো, তুমি আমাদের পারিবারিক অবস্থা বুঝতেই পারছো। আমার মা ছোটবেলা থেকে 2 বোনকে অনেক কষ্ট করে মানুষ করেছে আর যা করেছে সব নিজে একাই করেছে, বাবার পেনশনের উপর ভিত্তি করে করেছে। কিন্তু আমার বোন আমাদের কষ্ট বুঝতে পারে না, সেই জন্য ও কালকে 2 লক্ষ টাকা দিয়ে অগ্রিম একটা লেহেঙ্গা বিয়ের জন্য বুক করেছে। হোয়াট? তোমার বোন 2 লক্ষ টাকাতে বিয়ের লেহেঙ্গা ভাগ করে এসেছে? সত্যি তোমার বোনের মাথা খারাপ আছে জানো তো। আর তুমি বিয়ের জন্য লেহেঙ্গা কেননি? না না, আমার বোনের বিয়ের লেহেঙ্গা কেনার ধুম দেখে আমার লেহেঙ্গা কেনার ইচ্ছাটাই শেষ হয়ে গেছে। আমি ঠিক করেছি বিয়ের দিন হালকা পাতলা একটা বেনারসি শাড়ি পরে বিয়েটা করব। কিন্তু আমি থাকতে সেটা তো হতে দেবো না। তুমি বিয়ের দিন তোমার বোনের থেকেও সুন্দর লেহেঙ্গা পরে বিয়ে করবে, কিন্তু লেহেঙ্গাটা হবে কম দামি, বুঝেছো? তন্ময়ের এমন কথা শুনে শিলা হেসে ওঠে, কারণ এখনকার দিনে বিয়ের ব্রাইডাল লেহেঙ্গা তাও আবার সুন্দর অথচ কম দামি এমন যে হতে পারে শিলা সেটা কিছুতেই বিশ্বাস করতে চায় না। আরে হাসছো কেন? আসলে আমার একজন বন্ধু আছে, সে বোম্বে থেকে ফ্যাশন ডিজাইনিং এর কোর্স করে এসেছে আর ও দারুণ লেহেঙ্গা বানায়। আর আমি যদি বলি আমার বইয়ের জন্য লেহেঙ্গা বানিয়ে দিতে, ও তাহলে অনেক সস্তায় লেহেঙ্গা বানিয়ে দেবে, বুঝেছো? শিলা তন্ময়ের কথা শুনে খুবই খুশি হয় আর অনেক কম টাকায় সে তন্ময়ের বন্ধুকে নিজের বিয়ের লেহেঙ্গা বানানোর অর্ডার দিয়ে দেয়। অন্যদিকে প্রিয়া দিনরাত নিজের দামি লেহেঙ্গা বাড়িতে ডেলিভারি হওয়ার স্বপ্ন দেখতে থাকে আর বারবার দোকানে ফোন করতে থাকে। আমি যখন বলেছি আপনাকে বিয়ের দিন লেহেঙ্গা ঠিক সময় ডেলিভারি করে দেবো, তার মানে আপনি সেই লেহেঙ্গাটা ঠিক সময় পেয়ে যাবেন, তাই আপনি বারবার ফোন করবেন না, বুঝেছেন? এই শুনে প্রিয়া ফোন কেটে দেয় আর দেখতে দেখতে কিছুদিন পার হয়ে যায়। আর বিয়ের দিন তন্ময়ের বন্ধুর বানানো লেহেঙ্গা শিলার বাড়িতে চলে আসে, কিন্তু প্রিয়ার দামি লেহেঙ্গা কিছুতেই তার বাড়িতে ডেলিভারি হয় না। আর অন্যদিকে শিলার লেহেঙ্গাটা দেখতে ভীষণ পরিমাণে সুন্দর ছিল, তাই বিয়ের সময় শিলা সেই লেহেঙ্গা পরে তৈরি হয়ে নেয়। কিরে প্রিয়া, তোর 5 লক্ষ টাকার লেহেঙ্গা কোথায়? আমি তো আমার সস্তার কম দামি লেহেঙ্গা পরে তৈরি হয়ে নিয়েছি, কিন্তু তোর লেহেঙ্গা এখনো বাড়িতে ডেলিভারি হলো না কেন? তুই এখন কি পরে বিয়ে করবি? দিদি, তুই একদম আমার কাটা খাই নুনের ছিটে দিবি না বলে দিলাম। আর তোর লেহেঙ্গা সস্তা বলে তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছে আর তুই পরে নিতে পেরেছিস, কিন্তু আমার লেহেঙ্গা দামি বলে ডেলিভারি হতে সময় লাগবে। তুই আমার লেহেঙ্গা নিয়ে চিন্তা করিস না। এই বলে প্রিয়া তার দিদিকে ঘর থেকে বের করে দেয় আর শিলা সেখান থেকে বেরিয়ে বিয়ের মণ্ডপে চলে গেলেও প্রিয়া কিছুতেই বিয়ের মণ্ডপে যেতে পারে না, কারণ এখনো পর্যন্ত প্রিয়া তার লেহেঙ্গা হাতে পায় না। সে বারবার করে দোকানদারকে ফোন করে, কিন্তু দোকানদারের ফোন সুইচ অফ থাকে। ফলে প্রিয়া ভীষণ পরিমাণে চিন্তিত হয়ে পড়ে। আর এমন সময় বিয়ের লগ্ন প্রায় পেরিয়ে যেতে বসে, তাই রত্না দেবী দেরি করতে চায় না। ইস, কি লজ্জার ব্যাপার, প্রিয়া এখনো তৈরি হয়ে বিয়ের মণ্ডপে আসতে পারলো না। আমার সব টাকা খরচা করিয়ে এমন ব্রাইডাল লেহেঙ্গা অর্ডার করালো যে লেহেঙ্গাটা এখনো পর্যন্ত বাড়িতে এলো না। যেমন হোক করে এখন তাড়াতাড়ি শিলার বিয়েটা অন্তত সঠিক সময়ে দিয়ে দিই, তারপর দেখা যাবে। এই বলে রত্না দেবী প্রথমে তার বড় মেয়ের বিয়ে তন্ময়ের সঙ্গে দিয়ে দেয়। আর ঠিক তারপরে সবাই মিলে প্রিয়ার ঘরের কাছে গিয়ে দেখে যে প্রিয়া তখনও বাড়ির জামা কাপড় পরে বসে আছে আর ভীষণ পরিমাণে কান্নাকাটি করছে। নিজের বোনকে কান্নাকাটি করতে দেখে শিলার খুবই মন খারাপ করে, কিন্তু শিলার কাছে সেই সময় কোনো উপায়ও থাকে না।
বোন, আমার মনে হয় ওই লেহেঙ্গার দোকানদার আমাদের সঙ্গে ফ্রড করেছে। তুই দয়া করে কান্নাকাটি করিস না। এখন যে করেই হোক বিয়েটা সঠিক সময়ে হওয়া দরকার, না হলে শ্বশুরবাড়ির লোক কিন্তু খুব রাগারাগি করছে। কিন্তু দিদি, আমার লেহেঙ্গাটা তো এখনো আসেনি, তাহলে আমি কি পরে বিয়ে করব? আমার তো দামি ব্রাইডাল লেহেঙ্গা পরা নিয়ে কত শখ ছিল, কিন্তু আজকে সব নষ্ট হয়ে গেল। আমি মায়ের টাকা নষ্ট করে ফেললাম। দেখ, এসব কথা আর ভাবলে হবে না, যা হয়েছে সেটা বাদ দে। আমি বরঞ্চ আমার লেহেঙ্গাটা খুলে তোকে দিচ্ছি, তুই এই লেহেঙ্গাটা পরে বিয়ে করে নে। কারণ আমার আর তোর লেহেঙ্গার সাইজ কিন্তু একেবারে একই রকমের, তাই কোনো অসুবিধা হবে না। নে নে, ঝটপট পরে নে। এই বলে শিলা তার বিয়ের লেহেঙ্গা তাড়াতাড়ি করে তার বোনকে খুলে দেয়, আর প্রিয়া সেই লেহেঙ্গা পরে তৈরি হয়ে নেয়। এভাবে দুই বোন একই লেহেঙ্গা পরে একে একে বিয়ে সম্পন্ন করে, আর এতে করে তাদের কোনো অসুবিধাও হয় না। এরকম একই লেহেঙ্গা পরে বিয়ে করার ফলে তাদের দুই বোনের ভালোবাসা আরো বেড়ে যায়। আর প্রিয়া নিজের ভুল বুঝতে পেরে তার দিদির কাছে ক্ষমা চায়। আর বিয়ের পর তারা যখন লেহেঙ্গার দোকানে খবর নিতে যায়, তখন তারা সেই দোকানদারকে কিছুতেই খুঁজে পায় না। কি সাংঘাতিক, আমাদের এতগুলো টাকা নষ্ট হয়ে গেল। দিদি, তার মানে ওই লোকটা আমাদেরকে ঠকিয়ে 2 লক্ষ টাকা নিয়ে পালিয়ে গেছে। আর এখানে দেখ, লেহেঙ্গার দোকানও নেই। তার মানে ওরা প্রত্যেক সময় জায়গায় জায়গায় এরকম লেহেঙ্গার দোকান তৈরি করে লোকজনকে ঠকায়, আর সেকেন্ড হ্যান্ড কপি লেহেঙ্গা দোকানে ঝুলিয়ে রাখে। এই জন্যই বলে সবসময় দাম দিয়ে কোনো জিনিস বিচার করতে নেই। কি আর করা যাবে, যা হওয়ার সেটা হয়ে গেছে। তাই এখন আমাদের মায়ের যে টাকাটা নষ্ট হয়েছে, সেই টাকাটা ফেরত দিতে হবে। প্রিয়া যখন তার স্বামীকে এই ঘটনা জানায়, তখন তার স্বামী প্রিয়ার হাতে 2 লক্ষ টাকা দিয়ে দেয়। কারণ প্রিয়ার স্বামী অত্যন্ত ভালো মনের মানুষ ছিল, আর প্রিয়া সেই টাকা নিয়ে তার মাকে ফেরত দেয়। তারপর থেকে কখনোই শিলার ছোট বোন দাম দিয়ে কোনো জিনিসের বিচার করে না। আর বিয়ের পর তারা দুই বোন শ্বশুরবাড়িতে গিয়ে হাসি খুশি সংসার করতে থাকে। রতনবাবু তার একমাত্র ছেলে রাকেশকে নিয়ে নিজেদের পার্সোনাল গাড়ি করে বাড়ি ফিরছিল। রতনবাবু ওই শহরের ধনী ব্যক্তিদের তালিকার মধ্যে একজন ছিল। সে অনেক বড় এক ব্যবসায়ী ছিল। কোনো এক কারণে সেদিন রাস্তাঘাট প্রচুর পরিমাণে জ্যাম ছিল। সিগন্যাল মোড়ে তাদের গাড়িতে এসে থামতেই দুজন ছোট বাচ্চা ছেলে মেয়ে গাড়ির কাজ টুকতে শুরু করে। কাকু, দয়া করে আমাদেরকে কিছু টাকা দিয়ে সাহায্য করুন। কাকু, দয়া করে আমাদেরকে সাহায্য করুন। ও কাকু, শুনতে পাচ্ছেন? আমাদেরকে কিছু টাকা দিয়ে সাহায্য করুন না। কাকু, ও কাকু, আমাদেরকে কিছু টাকা দিন না কাকু, আমাদের টাকার খুব দরকার, দয়া করে আমাদেরকে কিছু টাকা দিন। বাবা, এদেরকে 5-10 টাকা দিয়ে দাও, না হলে এরা নাছড়ো বান্দা হয়। এরা টাকা না নিয়ে কিছুতেই নড়বে না এখান থেকে, তাই দিয়েই দাও। হ্যাঁ, ঠিকই বলেছিস। ভিক্ষা করাটা আজকাল এদের জন্মগত স্বভাব হয়ে গেছে। এদের বাবা মা টাকা উপার্জন করার নতুন পন্থা অ্যাপ্লাই করা শুরু করেছে। এই নে ধর 10 টাকা, কিছু খেয়ে নিস। কাকু, আপনাদেরকে তো দেখে অনেক বড়লোক বলে মনে হচ্ছে। দয়া করে আপনি আমাদেরকে বেশি করে টাকা দিয়ে সাহায্য করুন। আমরা দুই ভাই বোন স্কুলে যাব। আমাদের বই কেনার টাকা নেই, স্কুল ড্রেস কেনারও টাকা নেই। তাই জন্য আমাদেরকে স্কুল থেকে তাড়িয়ে দিয়েছে। আর অন্য স্কুলে ভর্তি হতে হলে এখন অনেক টাকার দরকার পড়বে। হ্যাঁ কাকু, আপনি আমাদের বই কেনার, স্কুল ড্রেস কেনার টাকা দিন না কাকু, আমাদের খুব উপকার হয়। আমরা দুজনেই পড়াশোনা করে বড় লোক হতে চাই। আমরা জানি আমরা যদি মন দিয়ে পড়াশোনা করি আমরা ভালো চাকরি পাবো, আর তখন আমাদের আর কোনো কষ্ট হবে না। একদিন আমরা আপনার মতো বড় লোক হয়ে যাব, আর আপনার মতো গাড়ি করে চড়বো। ওরে বাবা, তোদেরকে যতটা বোকা ভেবেছিলাম তোরা তো তার থেকেও অনেক বেশি চালাক। আজকাল ভিক্ষা করার জন্য আর কত মিথ্যা কথা বলবি রে তোরা? ভিখারির বাচ্চাগুলো আবার পড়াশোনা কবে থেকে শুরু করলো? চল যা এখান থেকে। বাবা, এরা ভেবেছে পড়াশোনার কথা বললেই তুমি হয়তো এদেরকে টাকা দেবে। এরা ভীষণ মিথ্যা কথা বলে, এদের কথা একদম বিশ্বাস করবে না। দুবেলা দুমুঠো খাবার জোটে না, আর এরা নাকি পড়াশোনা করবে। না, আমরা সত্যি বলছি। আমরা দুই ভাই বোন পড়াশোনা করি। আমাদের পড়াশোনা করতে খুব ভালো লাগে। আপনাদের বিশ্বাস হচ্ছে না তো চলুন আমাদের সঙ্গে আমাদের বাড়িতে, দেখবেন আমাদের বাবা মা কেউ নেই। আমাদের বাবা মা মারা গেছে, আর আমরা দুই ভাই বোন অনেক কষ্ট করে জীবন কাটাচ্ছি। তোরা সত্যি বলছিস? ঠিক আছে, চল দেখি। আর যদি তোরা মিথ্যা কথা বলিস, মানুষকে ঠকানোর জন্য কিন্তু আমি তোদেরকে খুব মারবো বলে দিলাম। এভাবেই রতনবাবু এবং তার ছেলে কৌতূহলবশত মেধা এবং বল্টুর সঙ্গে তাদের বাড়িতে যায়। তারা দুজনে একটা ভাঙাচোরা কুড়ে ঘরে বসবাস করত। এই যে কাকু, দেখুন এখানে আমরা দুজন থাকি। আমাদের অবস্থা আগে এমন ছিল না। আগে যখন আমাদের বাবা মা বেঁচে ছিল আমরা খুব সুখে থাকতাম। এভাবেই মেধা তাদের দুঃখের কথা বলতে শুরু করে দেয়।
মেধা এবং বল্টু তাদের বাবা মায়ের সঙ্গে বেশ হাসি খুশি জীবন কাটাতো। মেধা বল্টু দুজনেই পড়াশোনায় খুবই ভালো ছিল। পড়াশোনা করার জন্য তাদের মধ্যে আলাদাই একটা প্রতিভা ছিল। তাদের দুই ছেলে মেয়ে যাতে পড়াশোনা করে ভালো জায়গায় পৌঁছাতে পারে সেই জন্য তাদের বাবা মা দুজনেই দিনমজুরির কাজ করে টাকা সঞ্চয় করবে বলে ঠিক করে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো একটা অ্যাক্সিডেন্টের ফলে বল্টু ও মেধার বাবা মা দুজনেই মারা যায় এবং তারা দুই ভাই বোন অনাথ হয়ে পড়ে। তারা তাদের পেট চালানোর জন্য রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে শুরু করে দেয়। স্কুলের ফিস দিতে না পারায় তাদেরকে স্কুল থেকেও তাড়িয়ে দেওয়া হয়। এরকম ভাবেই বেশ কিছুদিন কাটে। একদিন রাস্তা দিয়ে সৌরভ নামে একজন ব্যক্তি হেঁটে হেঁটে যাচ্ছিল। সৌরভ বাবুকে দেখে মেধা ও বল্টু তার কাছে ভিক্ষা চাইতে আসে। এই, তোর এরকম রাস্তায় রাস্তায় ভিক্ষা করছিস কেন রে? তোরা পড়াশোনা করতে পারিস না? তোদের বাবা মা তোদেরকে স্কুলে পড়াশোনা করতে না পাঠিয়ে এরকম ভিক্ষা করতে পাঠিয়েছে কেন? না কাকু, আমাদের বাবা মা কেউ নেই, আমরা অনাথ আর আমরা পড়াশোনা করতে চাই, কিন্তু আমাদের কাছে তো টাকা নেই, আমরা কিভাবে পড়াশোনা করব? আমরা তো দুবেলা দুমুঠো খেতেও পাই না ঠিক করে। আগে আমরা দুজনে সরকারি স্কুলে পড়াশোনা করতাম। দুই ভাই বোনের মুখে এরকম কথা শুনে সৌরভ বাবুর ভীষণ মায়া হয়। তোরা দুজনে পড়াশোনা করতে চাস? ঠিক আছে, তোরা দুজনে আমার সঙ্গে চল। একটা বেশ ভালো স্কুলের প্রিন্সিপালের সঙ্গে আমার পরিচয় আছে, তোদেরকে আমি কোটার মাধ্যমে স্কুলে ভর্তি করে দেব। তারপর তোরা মন দিয়ে পড়াশোনা করবি, কেমন? এই বলে সৌরভ বাবু বল্টু এবং মেধাকে একটা অনেক বড় প্রাইভেট স্কুলে নিয়ে যায়। সৌরভ বাবু দুই ভাই বোনকে ওই স্কুলে ভর্তি করে দেয়। বল্টু এবং মেধা দুজনেই খুবই খুশি ছিল যে তারা আবার স্কুলে যেতে পারবে। পরের দিন তারা স্কুলে আসলে তাদেরকে দেখে সবাই অবাক হয়ে যায়। তাদের দুজনে ছেঁড়া ফাটা জামা দেখে ক্লাসের বাচ্চারা সবাই হো হো করে হেসে ওঠে। এ বাবা, এদের জামা কাপড় কি নোংরা, আর এদের জামাগুলো কেমন ছেঁড়া ছেঁড়া। এই গরিব ছেলে মেয়ে দুটো কি আমাদের সঙ্গে পড়াশোনা করবে? ম্যাডাম, এরা দুজন রাস্তায় ভিক্ষা করে, আমি এদেরকে ভিক্ষা করতে দেখেছি। এরা দুজন আমাদের স্কুলে কিভাবে ভর্তি হলো? ইস, এদের গা থেকে কি বাজে গন্ধ বের হচ্ছে। ম্যাডাম, আমাদের স্কুলটা তো বড় লোকদের স্কুল, আজকাল এখানে গরিব বাচ্চারাও পড়তে আসছে। ধুর। এই, তোদেরকে এখানে কে ঢুকতে দিল? তোরা কি এবার স্কুলের বাচ্চাদের কাছে ভিক্ষা করা শুরু করেছিস? ভিক্ষা করতে স্কুলের মধ্যে ঢুকে এসেছিস তোরা? যা, বেরিয়ে যা এখান থেকে। তখন সেখানে স্কুলের প্রিন্সিপাল রামকৃষ্ণ বাবু চলে আসে। সুস্মিতা, তুমি ওদেরকে তাড়িয়ে দিও না, এই দুজনে কালকেই আমাদের স্কুলে ভর্তি হয়েছে। তুমি একবার সাইডে এসো, তোমার সঙ্গে কিছু কথা আছে। স্যার, এটা আপনি কি করলেন? আপনি এরকম গরিব বাচ্চাদেরকে আমাদের মতো এত বড় নামি দামি স্কুলে ভর্তি নিলেন। এদের জন্য আমাদের স্কুলের পড়াশোনাটাই আর হবে না। বাচ্চাগুলো এদেরকে দেখে তো পড়াশোনা করতেই চাইছে না। আমি এদেরকে স্কুলে ভর্তি নিতে বাধ্য হয়েছি। আমার অনেক ক্লোজ চেনা পরিচিত বন্ধু আমাকে অনেক অনুরোধ করে আমি ওদেরকে না করতে পারিনি। আর তাছাড়া ওদেরকে ভর্তি না নিলে আমাদের স্কুলের তো নাম খারাপ হতো। শোনো, তোমাকে একটা কাজ করতে হবে। আমি ওদেরকে শুধু শুধু তো স্কুল থেকে তাড়াতে পারবো না। তুমি এই অনাথ বাচ্চা দুটোকে এমন শাস্তি দাও যাতে এরা কখনো স্কুলে আসার সাহস না পায়, বুঝেছো? ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আপনি যা বলেছেন আমি তাই করব। সুস্মিতা ম্যাডামের কথা শুনে প্রিন্সিপাল স্যার সেখান থেকে চলে যায়। মেধা এবং বল্টু দুজনেই ক্লাসের বাইরে করুণ দৃশ্য নিয়ে দাঁড়িয়েছিল। এই তোরা দুজনে আয়, ভেতরে আয়। আয় আয়, দেরি হচ্ছে, তাড়াতাড়ি চলে আয়। ম্যাডামের কথা শুনে মেধা ও বল্টু খুবই খুশি হয়। তারা দুজনে ক্লাসে ঢুকে বসতে যাবে, ঠিক তখনই ক্লাসের একজন দুষ্টু বাচ্চা তাদের চেয়ারটা পেছন থেকে সরিয়ে নেয়। এর ফলে মেধা ও বল্টু বসতে গিয়ে দুজনেই পড়ে যায়। ম্যাডাম, এদের দুজনকে নিচে বসতে বলুন। আমরা সবাই বড়লোক ঘরের ছেলে মেয়ে, আমরা এদের সঙ্গে একই চেয়ার টেবিলে বসতে পারবো না। ওরা নিচে বসে পড়াশোনা করবে আর আমরা টেবিলে বসবো। এদেরকে নিচে বসতে বলুন প্লিজ। আরে, তোরা এরকম করছিস কেন বাচ্চাগুলোর সঙ্গে? দেখছিস না এরা কত গরিব। ম্যাডাম, আমরা দুজনে নিচে বসেই পড়াশোনা করব, আমাদের কোনো অসুবিধা নেই। যেখানেই বসি না কেন মন দিয়ে পড়াশোনা করতে পারলেই হবে। এই বলে মেধা এবং বল্টু নিচে বসে পড়ে। সুস্মিতা ম্যাডাম পড়াতে শুরু করে। ম্যাডাম ক্লাসের বাচ্চাদের যখনই কোনো প্রশ্ন করে বল্টু এবং মেধা দুজনেই সেই প্রশ্নের উত্তরগুলো চটজলদি দিয়ে দেয়। এই দেখে ক্লাসের সকল বাচ্চারা হিংসায় জ্বলে ওঠে। সুস্মিতা ম্যাডামেরও খুবই রাগ হয়, তাই সে কোনো কারণ ছাড়াই মেধা ও বল্টুকে শাস্তি দেয়। এরকম ভাবেই কয়েকদিন কাটে। এই, তোরা দুজনে বসে আছিস কেন? বই কোথায় তোদের?
ম্যাডাম, আমাদের দুজনের বই নেই। আমাদেরকে বলা হয়েছিল স্কুল থেকে আমাদেরকে বিনা পয়সায় ফ্রিতে বই দেবে, কিন্তু এখনো পর্যন্ত আমরা বই পেলাম না। হ্যাঁ ম্যাডাম, আমাদেরকে ওই সৌরভ কাকু বলেছিল যে আমাদের স্কুল থেকে বই, খাতা, স্কুল ড্রেস সমস্ত কিছু দেয়া হবে, আমাদের কোনো টাকা খরচ হবে না। ওরে বাবারে, তোরা তো মামার বাড়ির আবদার পেয়েছিস। হ্যাঁ, এত বড় নামি দামি স্কুলে ভর্তি হয়ে গেলি ফ্রিতে, আর এখন আবার ফ্রিতে বই খাতা চাইছিস, স্কুল ড্রেস চাইছিস। শোন, আমাদের স্কুলে পড়তে হলে কালকের মধ্যেই তোদেরকে বই খাতা নিয়ে আসতে হবে। আর হ্যাঁ, আমাদের স্কুলের একটা নাম ডাক আছে, তোদের দুজনকে স্কুল ড্রেস পরে আসতে হবে, না হলে তোদেরকে আর স্কুলে ঢুকতে দেব না। ম্যাডাম, আমরা টাকা কোথায় পাবো বলুন? আমাদের কাছে তো টাকা নেই। আমরা তো স্কুল থেকে বাড়ি গিয়ে ভিক্ষা করে কোনো রকমে দুমুঠো খেয়ে ঘুমিয়ে পড়ি। এখন আমরা বই খাতা, স্কুল ড্রেস কোথায় পাবো? ঠিক আছে, তাহলে কাল থেকে আর স্কুলে আসার কোনো দরকার নেই। আমি তোদের স্কুলের খাতা থেকে নামটা কেটে দিচ্ছি। আমাদের স্কুলে পড়াশোনা করতে হলে তোদেরকে অনেক টাকা নিয়ে আসতে হবে, নতুন করে স্কুলে ভর্তি হতে হবে, বুঝেছিস? এভাবেই সুস্মিতা ম্যাডাম মেধা ও বল্টুকে স্কুল থেকে তাড়িয়ে দেয়। মেধা ও বল্টু কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে আসে। তারা আবার আগের মতো ভিক্ষা করে দিন কাটাতে থাকে। আমরা স্কুলে যাব বলেই আপনার কাছে টাকা চাইছিলাম, যাতে আমরা স্কুল ড্রেস কেনার আর বই কেনার টাকা পাই। হ্যাঁ বুঝলাম, কিন্তু এখানে ক্লাস 9-এর বই রাখা আছে কেন? তোরা এই বইগুলো কোথায় পেলি? তোরা কোন ক্লাসে পড়িস? আমরা দুজনেই ক্লাস 3-তে পড়তাম। এই বইগুলো আমরা রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছিলাম। আমাদের কাছে আরো অনেক বই আছে, আমরা এই সব বইগুলো পড়ে ফেলেছি। এই বইয়ের সব পড়া আমাদের মুখস্থ। এই, তোরা এত মিথ্যা কথা কিভাবে বলিস বলতো? তোরা তো ক্লাস 3-তে পড়িস, আর ক্লাস 9-এর বই তোরা পড়ে ফেলেছিস? এটা কিভাবে সম্ভব? আমি তো ক্লাস 9-এ পড়ি। তোদেরকে তাহলে প্রশ্ন করে দেখি তোরা উত্তর দিতে পারিস কিনা। বল, পারবি? রতনবাবু ছেলে রাকেশ একে একে বল্টু ও মেধাকে বই দেখে অনেক কঠিন কঠিন প্রশ্ন করতে থাকে। মেধা এবং বল্টু সব প্রশ্নের উত্তর দিয়ে দেয়। রাকেশ এবং তার বাবা ভীষণ পরিমাণে অবাক হয়। তোদের তো কোনো কাজ থাকে না, তাই তোরা ওই বইগুলো মুখস্থ করে ফেলেছিস, তাই না? আচ্ছা দাঁড়া, আমি তোদেরকে একটা অঙ্ক দিচ্ছি। এই অঙ্কটা আমাদের টিউশনের ম্যাডামও সলভ করতে পারেনি। দেখি তো তোরা করতে পারিস কিনা। এই নে, কর। মেধা ও বল্টু মুহূর্তের মধ্যেই কঠিন অঙ্কটাও করে ফেলে। মেধা ও বল্টুর প্রতিভা দেখে রতনবাবু ভীষণ খুশি হয়। তোদের মধ্যে এত ট্যালেন্ট দেখে আমি তো অবাক হচ্ছি। তোদেরকে যদি ঠিকমতো গাইড করা যায়, তোরা তো একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবি রে। চল, তোরা দুজন আমার সঙ্গে আমার বাড়িতেই থাকবি। এত টাকা পয়সা থাকা সত্ত্বেও আমার ছেলেটা একটা গন্ড মূর্খ তৈরি হচ্ছে। জ্ঞান বুদ্ধি তো কিছুই নেই, সারাদিন শুধু টিউশন পড়তে গিয়ে সময় কাটাই। তোরা দুজনে আমার ছেলেকে পড়াবি, কেমন? এই বলে রতনবাবু মেধা ও বল্টুকে তাদের বাড়িতে নিয়ে যায়। সেখানে গিয়ে তারা রতনবাবুর স্ত্রীকে দেখে ভয় পেয়ে যায়। রতনবাবুর স্ত্রী আর কেউ নয়, সুস্মিতা ম্যাডামই ছিল। কাকু, এই ম্যাডামটাই আমাদেরকে স্কুল থেকে তাড়িয়ে দিয়েছিল, আর এই ম্যাডামই আমাদেরকে অনেক শাস্তি দিয়েছিল। আমাদের দুজনকে অনেক মেরেছে। এখানে আমরা থাকবো না, আমরা বাড়ি চলে যাচ্ছি। ছি সুস্মিতা, ছি! তুমি এই অনাথ বাচ্চাগুলোর সঙ্গে এত অন্যায় কিভাবে করলে? তুমি জানো এরা কত বেশি প্রতিভাবান, এরা কত ট্যালেন্টেড। তুমি কিন্তু একদমই ঠিক করোনি এদের সঙ্গে। তুমি এখনই ক্ষমা চাও এদের কাছে। সুস্মিতা ম্যাডাম লজ্জায় মেধা ও বল্টুর কাছে ক্ষমা চায়। রতনবাবু সত্যিই খুবই ভালো মনের মানুষ ছিল। সে বল্টু ও মেধার পড়াশোনার সমস্ত দায়িত্ব নিয়ে নেয়। বল্টু এবং মেধাকে সে নতুন ড্রেস এবং বই খাতা কিনে দেয়। বল্টু ও মেধা আবার নতুন করে স্কুলে যাওয়া শুরু করে। এভাবেই তারা পড়াশোনা করে ধীরে ধীরে সাফল্যের দিকে এগিয়ে যেতে থাকে।